সুপ্রভাত বন্ধুরা। আজ 24 জুন মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর। ইরানের বিরুদ্ধে আমেরিকা আক্রমণ করেছে মিথ্যা অজুহাতে। এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সরব হতে হবে গোটা বিশ্বকে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দিয়েছে কিউবা, ভেনেজুয়েলার জন্য দেশগুলির গোষ্ঠী আলবা। দ্য বলিভিয়ান অল্টারনেটিভ ফর দ্য পিপলস অফ আওয়ার আমেরিকা বা আলবার সদস্য কিউবা, ভেনেজুয়েলা, বলিভিয়া, নিকারাগুয়া, ডমিনিকান, কমনওয়েলথ, অ্যান্টিগুয়া এবং বারবুয়ার মতো লাতিন আমেরিকার 10টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বরাবর অবস্থান নিয়েছে। এই গোষ্ঠী আলবার বিবৃতিতে বলা হয়েছে, অন্যায়, বেআইনি এবং একতরফা অবস্থান নিয়ে আমেরিকা ইরানের ওপর আক্রমণ চালিয়েছে। গোটা বিশ্বকে তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে হবে। ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় সংহতির ওপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্যালেস্তানীয় মানবাধিকার কর্মী, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা মাহমুদ খলিল 100 দিনেরও বেশি সময় ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে থাকার পর অবশেষে তার স্ত্রী ও সদ্যজাত পুত্রের কাছে ফিরলেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে সবচেয়ে উচ্চ প্রোফাইল ছাত্র হিসেবে যিনি টার্গেট হয়েছিলেন সেই খলিল শনিবার দুপুর 1টা নাগাদ নিউ জার্সিতে এসে পৌঁছান। যদিও তার উড়ান প্রথমে ফিলাডেলফিয়ায় পাঠিয়ে দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা দেরি হয়। ইরানের 3 পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার জেরে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ নতুন মাত্রা পেয়েছে। তারই মধ্যে ইউক্রেনের সামরিক হামলার অভিঘাত বাড়ালো রাশিয়া। সোমবার রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সংঘর্ষ বিরতি চুক্তি করবে ইরান এবং ইসরায়েল, বন্ধ হবে 12 দিনের যুদ্ধ। সোমবার গভীর রাতে এই মর্মে ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী প্রথমে আক্রমণ বন্ধ করবে ইরান, 12 ঘন্টার মধ্যে ইসরায়েলের সংঘর্ষ বিরতি চুক্তি মেনে নেবে। ইরান, ইসরায়েল, পশ্চিম এশিয়া এবং বিশ্বকে রক্ষা করবে এই সিদ্ধান্ত। গত 13 জুন বিনা প্ররোচনায় ইরানে আক্রমণ হেনেছিল ইসরায়েল, কিন্তু ইরানের জবাবি হামলায় ইসরায়েল ত্রস্ত হয়ে পড়ে। রাজধানী তেল আবিব এবং হাইফা শহরে ক্ষতি হয় সবচেয়ে বেশি। আমেরিকার হুমকি দিয়েছিল রবিবারের পর পশ্চিম এশিয়ায় তাদের কোনো সেনাঘাঁটিতে ইরান আক্রমণ করলে সবচেয়ে বড় ভুল করবে। কিন্তু কাতারে ইরানের জবাবি হামলা বুঝিয়েছে আমেরিকাকেও ভয় পাচ্ছে না এই দেশ। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান সংশোধনে সক্রিয় হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রকাশ্যে চলে এলো মতবিরোধ। প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সর্বোচ্চ 10 বছর বেঁধে দেওয়ার প্রস্তাব নিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ কয়েকটি দল ইউনূস সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের পেশ করা এই প্রস্তাবকে সমর্থন জানালেও তীব্র বিরোধিতা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টিও সায় দেয়নি এই প্রস্তাবে। বিজ্ঞানের খবর। নাসার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম সফলভাবে শেষ করা প্রথম ভারতীয় হিসেবে 2029 সালে পাড়ি দেবেন মহাকাশ। টাইটানস অরবিটাল পোর্ট স্পেস স্টেশনে ভারতের অন্ধ্রপ্রদেশের পাল্লাকল্লুর এক সাধারণ মেয়ে দাঙ্গেতি জাহ্নবী, বয়স মাত্র 20, কিন্তু কৃতিত্ব অনেক বেশি। জাহ্নবী পড়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে। ছোটবেলা কেটেছে পাল্লাকল্লুতে। জাহ্নবী পড়াশোনা আর স্বপ্নকে সঙ্গী করে একেবারে ছুঁয়ে ফেলেছেন মহাকাশ যাত্রার দরজা। গ্রহাণু খোঁজার তালিকায় নাম রয়েছে তাঁর। প্রশিক্ষণ নিয়েছেন আইসল্যান্ডেও। জাহ্নবীর পরিশ্রমের ফল মিলেছে আন্তর্জাতিক খাতায়ও। প্যানস্টার্সের তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় গ্রহাণু শনাক্ত করেছেন। ছিলেন স্পেস আইসল্যান্ডের জিওলজি প্রশিক্ষণে যাওয়া প্রথম ভারতীয় এবং সবচেয়ে কম বয়সী বিদেশি অ্যানালগ মহাকাশচারী। নাসা থেকে ইসরো সাফল্যের শিরোপা তাঁর মাথায়। নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে জিতেছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। ইসরো দিয়েছে ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড। আসছি দেশের খবরে।
জাত তুলে কুকথা, অফিসের মধ্যেই তপশিলি জাতি বলে কেটে নেওয়া হয়েছে প্রাপ্য সুবিধা। একই কাজ দুবার করতে বাধ্য করা হয়েছে, এমনকি বলা হয়েছে তোমার দ্বারা পাইলট হওয়া সম্ভব নয়, জুতো সেলাই করো। বিমান সংস্থা ইন্ডিগোর এক শিক্ষানবিশ পাইলট এই মর্মে অভিযোগ দায়ের করেছেন সংস্থার 3 কর্মীর বিরুদ্ধে। অভিযোগ নেওয়া হয় বেঙ্গালুরুতে, সেই 0 এফআইআর পাঠিয়ে দেওয়া হয়েছে গুরগাঁওয়ের ডিএলএফ সিটি থানায়। ওই শিক্ষানবিশ পাইলটের অভিযোগ, পুনরায় প্রশিক্ষণে পাঠানো হয়েছে তাকে, বাতিল করা হয়েছে ভ্রমণ বিষয়ক সুবিধা, কেটে নেওয়া হয়েছে বেতনের অংশ। ট্রেনে নিজের আসন বিজেপির এক বিধায়কের সঙ্গে বদলাতে রাজি হননি একজন ভোপাল যাত্রী। অভিযোগ, সেই কারণে ওই যাত্রীকে ট্রেনেই মারধর করেছেন বিধায়কের ঘনিষ্ঠেরা। গত বৃহস্পতিবার দিল্লি ভোপাল বন্দে ভারতে চেপে উত্তরপ্রদেশের ঝাঁসিতে নিজের বিধানসভা কেন্দ্রে সপরিবারে যাচ্ছিলেন বিধায়ক রাজীব সিং, তখনই ঘটেছে এই কাণ্ড। দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের একটি বিমানের। জম্মুতে অবতরণ হওয়ার কথা থাকলেও পাইলট ওই বিমানটি বিমানবন্দরে না নামিয়ে আবার ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। কেন পাইলট জম্মুর বিমানবন্দরে বিমান নামালেন না তা নিয়ে উঠেছে প্রশ্ন, যদিও পরে সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। জিপিএসের সমস্যাকেই এর কারণ বলে মনে করা হচ্ছে। মন্ত্রী বিধায়কের স্ত্রীর নামে সরকারি অনুদান বিতর্কে উত্তাল আসাম। রাজ্যের বাণিজ্যিক দুগ্ধ উৎপাদন প্রকল্প থেকে 50 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল ও বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যের স্ত্রী। এই তালিকায় রয়েছেন চিকিৎসক ডাক্তার শঙ্কর দাস ও ঠিকাদার বাবলু গগৈয়ের নামও। অভিযোগ, উক্ত ব্যক্তিদের গরু পালন ও দুগ্ধ উৎপাদনের বাস্তব কোনো পরিকাঠামো নেই। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দুগ্ধ চাষিরা। বিরোধীরা এই ঘটনার নিরপেক্ষ স্বাধীন তদন্ত চায়, সাধারণ মানুষ চায় এর জবাব। ক্যান্সার আক্রান্ত ঠাকুমাকে আবর্জনার স্তূপে ফেলে গেলেন নাতি। মুম্বাইয়ের ঘটনায় চাঞ্চল্য, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম যশোদা গায়কোয়াড়। রবিবার মুম্বাইয়ের আরে কলোনির একটি আবর্জনার স্তূপের মাঝে তাকে পড়ে থাকতে দেখা যায়। 60 বছর বয়সী ওই বৃদ্ধার শরীর খুবই দুর্বল ছিল, নড়াচড়ার শক্তিও ছিল না তার। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মুম্বাই পুলিশ। জানা যায় যশোদা ক্যান্সারে আক্রান্ত। ওড়িশার গঞ্জাম জেলায় 2 দলিত পুরুষকে গরু পাচারের সন্দেহে অর্ধনগ্ন করে নির্যাতন করা হয়েছে, হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে, ঘাস খেতে এবং ড্রেনের জল পান করতে বাধ্য করা হয়েছে। সোমবার পুলিশ দাবি করেছে, রবিবার ধারাকোট থানা সীমানার অন্তর্গত খারিগুম্মা গ্রামের জাহাদায় ঘটে যাওয়া এই ঘটনার হামলায় কথিত ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, 2 জন ব্যক্তি একটি অটোতে 2টি গরু এবং একটি বাছুর নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় খারিগুম্মায় স্বঘোষিত গরু রক্ষকদের একটি দল তাদের ধরে ফেলে। তাদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনা হয়। পুলিশ আরও জানিয়েছে, জনতা তাদের কাছ থেকে 30,000 টাকা দাবি করেছিল বলে অভিযোগ। ভুক্তভোগীরা তা অস্বীকার করলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অবমাননা করা আচরণ করা হয়। এখন রাজ্যের খবর। উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে বোমাবাজি শুরু করে তৃণমূলের দুষ্কৃতীরা। এদিন বেলা 1টা নাগাদ নদিয়ার কালীগঞ্জে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমার আঘাতে এক বালিকার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছিল। ঘটনা প্রসঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, নৃশংসতার নমুনা। গণনা চলাকালীন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে। পলাশীর মোলান্দি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় প্রাণ হারায় 10 বছরের নিরীহ শিশু তামান্না খাতুন। মুর্শিদাবাদ থেকে এদিন কালীগঞ্জে তৃণমূলের বোমায় নিহত তামান্না খাতুনের পরিবারের পাশে দাঁড়ায় এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ রাজ্য নেতৃত্ব। কালীগঞ্জ থানা ঘিরে রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুব নেতৃত্ব। রয়েছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখও। কালীগঞ্জে নাবালিকার হত্যার প্রতিবাদে এদিন জেলায় জেলায় বিক্ষোভ হয়। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকে সিপিআইএমের সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের এই নৃশংসতার প্রতিবাদে রাজ্যের সাধারণ মানুষও ধিক্কার জানিয়েছে। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন সাধারণ মানুষ।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গণনা চলাকালীন হঠাৎ নির্বাচন কমিশনের দপ্তরে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে নির্বাচন কমিশনের অফিস খালি করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দমকলের পক্ষ থেকে এই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন 2 সিভিক ভলেন্টিয়ার ও 1 হোমগার্ড। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে খানিকটা দূরে। ওই নিয়ে সোমবার শোরগোল এলাকায়। সোমবার দুপুর 2:30টা নাগাদ 3 ব্যক্তিকে আটকে তল্লাশি চালানো হয়। বস্তুত এলাকার দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই উদ্ধার হয় 19 কেজি গাঁজা আর ওই নিষিদ্ধ মাদক যারা পাচারের চেষ্টা করছিলেন তাদের 2 জন সিভিক ভলেন্টিয়ার, 1 জন হোমগার্ড। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় দেওয়ার প্রশ্নে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। নতুন নিয়োগ প্রক্রিয়া 2016 সালে চাকরি প্রার্থীরা ছাড় পেলে 2022 সালে চাকরি প্রার্থীরা কেন পাবেন না, এই প্রশ্ন তুলে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন নতুন চাকরি প্রার্থীরা। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। শেষে খেলার খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসে 103 রানে 6 উইকেট নেন। অভিষেক টেস্টে ইনিংস 5 বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ব মাত্র 9 জন ভারতীয়র আছে। দোষী তাদের মধ্যে একজন। যেন কার্যত মেয়ে খেলা। থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামে মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে হারালো ভারতের মহিলা দল। পুরুষ দল যেখানে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ঢুকছে সেখানে আশার আলো মহিলা দলের পারফরম্যান্সে। তাদের মধ্যে 5টি গোল করেন পেয়ারি জাজা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।